তৃণমূল বিধায়ক তার হুমকির তদন্তে গিয়ে অবাক কাণ্ড। এ তো প্রাসাদ, তৃণমূল বিধায়কের প্রাসাদ, দুটো প্রাসাদ। দেখুন, বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব দাড়ি মুড়ি বার করে দেবো। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি, এবং বিদেশি পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তারপর পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন।
বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ। নিউজ 18 বাংলা। বেআইনি নির্মাণে কোনো রেয়াত নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। গড়িয়ায় বেআইনি ক্লক টাওয়ার, অবৈধ ক্লক টাওয়ার ভাঙা হলো আজকে। গড়িয়ায় অবৈধ ক্লক টাওয়ার ভাঙা হলো আজকে। এর আগে আদালতেরও নির্দেশ ছিল, সেই নির্দেশ মতোই আজকে এই বেআইনি নির্মাণ। আদালতের নির্দেশের পরেও গাজোয়ারি চলছিল বলে অভিযোগ। অবশেষে গড়িয়ায় ভাঙা হলো এই ক্লক টাওয়ার। এই টাওয়ারটা করেছে এখানে লোকাল কাউন্সিলর ছিলেন মিস্টার সন্দীপ দাস, ওর তত্ত্বাবধানে এটা হয়েছে। তা আমরা অবজেকশন করেছিলাম। অবজেকশন করতে গিয়ে আমরা স্পোর্টস মিনিস্টার যা নিয়মকানুন ক্লাবের যা রুলস রেগুলেশন আছে আমরা প্রশাসনিক স্তরে গিয়ে বলতে গেছিলাম। স্পোর্টস মিনিস্টার হিসেবে আমাদের বলছেন, ওনার অফিসে যখন গিয়ে আমরা অবজেকশন জানাতে যাই, বলছে আমরা যদি 10টা মহিলা দিয়ে দিই, রোজ কেস দিয়ে দিই, আপনাদের কেন লাগবে। আমরা হাইকোর্টে মামলা করেছি। 25/6 আমাদের ডেমোলিশনের অর্ডার ছিল। গড়িয়ার কামডহরি ক্লক টাওয়ার ভাঙতে এলো কলকাতা পুরসভা, আর এই ক্লক টাওয়ার নিয়েই বিতর্ক। আদালত পর্যন্ত গড়িয়েছে জল, কারণ এই কামডহরি মিতালি সংঘ 1937 সাল থেকে এই মাঠের দখল রয়েছে। আদালত সেই পজিশনের উল্লেখ করে এই মাঠের একাংশে তৈরি ক্লক টাওয়ার ভাঙতে নির্দেশ দেয় কলকাতা পুরসভাকে। 2025 সালে জুন মাসে সেই ক্লক টাওয়ার ভাঙতে এলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পাশের ক্লাব পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। 1970 সালের এই ক্লাব তারাও দাবি করে যে এই মাঠের আসলে দাবিদার কেউ নয়, যদিও এই আদালতের যে নির্দেশ এই ক্লক টাওয়ার ভাঙার, সেখানে স্পষ্ট মিতালি সংঘের পজিশনেই রয়েছে এই মাঠ বলে উল্লেখ করা হয়েছে। এই ক্লক টাওয়ার তৈরি হয় 2023 সালে, তখনই বাধা দেন মিতালি সংঘের যারা সদস্য তারা। তারপর তারা আদালতে যান, কারণ কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় মন্ত্রীর তত্ত্বাবধানে এই ক্লক টাওয়ার তৈরি হয় এবং 2023 সালে উদ্বোধন হয়। তারপর আদালতের দ্বারস্থ হয় মিতালি সংঘ ক্লাবের সদস্যরা। আদালত নির্দেশ দেয় 2025 সালেই এই ক্লক টাওয়ার ভেঙে দেওয়ার। তারপর পুরসভা পিছিয়ে যায়, ভাঙতে এসেও পিছিয়ে যেতে হয় পুরসভাকে বাধার সম্মুখীন হয়ে। অবশেষে সেই ক্লক টাওয়ার ভাঙছে কলকাতা পুরসভা আদালতের নির্দেশে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর তিলজলায় আজকে দ্বিতীয় দিন অবৈধ নির্মাণ ভাঙার। আজকে এই ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায়। যেখানে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে, সেই বাড়ি প্রথমে ভাঙা হয়, বাড়ি আবার নতুন করে ভাঙা হয় এবং তারপরে দ্বিতীয় আরও একটি বাড়ি, সেই বাড়িও ভাঙার কাজ হয়। সেই সময় কিছুটা উত্তেজনা ছড়ায়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশের তর্কাতর্কি হয়। এই বাড়িতেই বেআইনি কারখানায় আগুনে মৃত্যু হয় 2 জনের। দমকল দফতরের রিপোর্টে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাড়ি ভাঙা শুরু প্রশাসনের। বিকেল 4টে নাগাদ দ্বিতীয় বেআইনি বাড়ি ভাঙেন কেএমডি এর কর্মীরা। বাড়ি ভাঙার বিরোধিতায় বহুতলের একাধিক বাসিন্দা। জমায়েত ঠেকাতে গলির মুখে ব্যারিকেড করে দেয় পুলিশ। জমায়েত হটাতে হালকা লাঠি চালায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও হালকা লাঠি চালায় জমায়েত ঠেকাতে। এরপরে তিলজলায় যান নওশাদ সিদ্দিকী। ঘরছাড়াদের পাশে দাঁড়াতে তিলজলায় ভাঙড়ের বিধায়ক। বাসিন্দাদের প্রশাসনের ওপর ভরসা রাখার আহ্বান নওশাদের। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে 70 লক্ষের সুপারি। যত এগোচ্ছে তদন্ত, তত বিস্ফোরক সব তথ্য উঠে আসছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এর সঙ্গে সঙ্গে স্থানীয় কেউ যুক্ত আছে কিনা সেটা কি বেরিয়ে আসছে?
তবে শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক সেই খুনের ঘটে ইতিমধ্যেই সিবিআই তদন্তভার নেওয়ার পরবর্তী ক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য সিবিআই হাতে এমনটা বলা যায়। কারণ চন্দ্রনাথ যে খুন, সেই খুনের ঘটনা 1 মাস আগে থেকেই এটা কিন্তু রেকি করা হয়েছিল এবং সেই থেকে পরিকল্পনা করা হয়েছিল। এবং 3 যে অভিযোগ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদে সিবিআই জানতে পেরেছে 70 লক্ষ টাকা কিন্তু সুপারি দেওয়া হয়েছিল এই খুনের জন্য, গোটা খুনের ঘটনার জন্য। এক্ষেত্রে অগ্রিম সেই 70 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মধ্যম গ্রামের এক ব্যক্তির কিন্তু খোঁজ পাচ্ছে। ইতিমধ্যে তার খোঁজে সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। তার কারণ এই যে গোটা খুনের ঘটনা 1 মাস আগে থেকে যে পরিকল্পনা করা হয়েছিল, ওটা প্ল্যান করা হয়েছিল, সেক্ষেত্রে ভিন রাজ্য থেকে 3 জন গ্রেপ্তার হলেও লোকাল যে দুষ্কৃতী অর্থাৎ যে স্থানীয় দুষ্কৃতী তার সঙ্গে যুক্ত ছিল, আগেই তথ্য প্রমাণ মিলেছিল এবং তাদের এই ক্ষেত্রে অলিগলি থেকে শুরু করে কিভাবে খুনের ঘটনা ঘটবে এবং গোটা ঘটনাস্থলকে কিন্তু আগে থেকে রেকি করা এবং 1 মাস ধরে যে খুনের পরিকল্পনা, সেই খুনের পরিকল্পনা কিন্তু এই 3 জনকে সহযোগিতা করছিল মধ্যম গ্রামের এক বাসিন্দা। ইতিমধ্যে সিবিআই সেই তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে তার খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে। বেশ, বারাসাত মেডিকেলে শিশু বদল, তার মধ্যে আবার এক শিশু মৃত, এ নিয়ে জোর শোরগোল। বারাসাতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। উত্তর 24 পরগনার আমডাঙ্গা এখানকার বাসিন্দা সাফিকুল শেখ মঙ্গলবার বিকেলে তার স্ত্রী বারাসাত মেডিকেলে শিশু কন্যার জন্ম দেন। ওই দিন একই হাসপাতালে দেগঙ্গার এক মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। দেগঙ্গার ওই দম্পতির দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সন্তান অসুস্থ। কলকাতার হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। সেখানে ভর্তির পর শিশু মারা যায়। তাকে নিয়ে দেগঙ্গার বাড়িতে ফিরে যায় পরিবার। শেষকৃত্যের সময় বুঝতে পারে শিশু বদল হয়েছে। ছেলে সন্তানের বদলে তাদের দেওয়া হয়েছে শিশু কন্যা। হাসপাতালে ফোন করে বিষয়টি জানায় ওই পরিবার। তাদের হাতে তুলে দেওয়া হয় ছেলে সন্তান। আমডাঙ্গার দম্পতিকে জানানো হয় তাদের কন্যা সন্তান মারা গিয়েছে। এরপরই বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন মৃত শিশুকন্যার বাবা। যাদেরকে দিয়েছে আমার মেয়েকে, তাদেরকে হচ্ছে ছেলে, তারা লেট করেছে নিয়ে যেতে, যার কারণে আমার মেয়েটা মারা গেছে। তারা বাড়ি নিয়ে গিয়ে জানতে পারছে যে ওটা মেয়ে। তারপরে ডাক্তার আমাকে সকালে ডেকে বলছে যে ভুল করে তোমার মেয়ে ওদেরকে দিয়ে দিয়েছে, বাচ্চারা ট্রান্সফার করেছিল, মারা গেছে। এটা ডাক্তারের ভুল। ডাক্তার ভুল করে মেয়ে ওদের দেবে ছেলে, দিয়েছে মেয়ে, ওদেরকে দিয়ে দিয়েছে। এখন বলছে যে এটা ভুল হয়ে গেছে, কি করবো। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুকন্যার পরিবার। হাসপাতাল সুপারের কাছেও অভিযোগ জানায় তারা। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ভাগ্যজনক একটা ঘটনা। তো আমরা অলরেডি তদন্ত কমিটি তো করেছি। আমরা কমিটির খতিয়ে দেখি জিনিসটা কারা কারা দোষী, এবং যদি দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না, তাদের যথাযথ শাস্তি হবে। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মাথা ফাঁকা রেখে আর বাইক চালানোর দিন শেষ। হেলমেট বাধ্যতামূলক। আর এখন কলকাতা এবং জেলায় চলছে নজরদারি। রাত হোক বা দিন, হেলমেট ছাড়াই ছুটছে বাইক। হেলমেট ছাড়া বাইক, এতে যেমন আইন ভাঙা হয় তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। কিন্তু এসব জেনেও অনেকে হেলমেট ছাড়া বাইক চালিয়ে হিরোগিরি দেখান। এসব আর পশ্চিমবঙ্গে চলবে না। গত রবিবার নবান্নে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই নানা জায়গায় পুলিশের অভিযান। তারপরেও অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছেন বিনা হেলমেটে। পার্ক সার্কাসের ছবিটা দেখুন। স্কুটারে 3 জন, কারো হেলমেট নেই। এখানে আবার হেলমেট নেই বাইকের আরোহীর। সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছেন মা, কারো হেলমেট নেই। হ্যাঁ, আজকে ভুলে গেল। হ্যাঁ, বাচ্চা তো লাগায়। এই পাশের গলি থেকে হেলমেট ছাড়াই বাইক চালিয়ে যাচ্ছেন। পুলিশ ধরলেই
নানা অজুহাত। আমি আজকে অসুস্থ বলে তাড়াহুড়োতে নিয়ে যাচ্ছি। আমার ভুল আমি এগ্রি করছি। খিদিরপুরেও একই ছবি, হেলমেট পরে বাইক চালানোর বালাই নেই। এই দেখুন, বাইকে 3 যুবক, একজনেরও হেলমেট নেই। স্কুটারের পিছনের সিটে মা, বলে সন্তান, কিন্তু হেলমেট কই। এখানেও চলছে পুলিশি ধরপাকড়। না কাল পরে আজকে একটু না উচিত না রাতের কলকাতা, এম বাইপাস হোক বা এক্সাইড মোড়, পার্ক স্ট্রিট হোক বা ধর্মতলা, হেলমেট ছাড়াই অনেকে রাস্তায়। মহেশতলার বাটা মোড়, বুধবার রাতে এখানে অভিযানে নামে পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। হেলমেট ছাড়া বাইক চালানোয় প্রায় 150 জনকে ফাইন করা হয়। সোমবার থেকে বুধবার বিকেল 4টে পর্যন্ত বিনা হেলমেটে বাইক চালানোয় ফাইন করা হয়েছে 3302 জনকে। হেলমেট ছাড়া বাইক চালালে জেলাতেও কড়া ব্যবস্থা, যেমন শিলিগুড়ি। এখানকার ফুলবাড়ি ইস্টার্ন বাইপাসে ধরপাকড় চালিয়েছে পুলিশ। ও বললো যে হেলমেট পরে আসা সেফটির জন্য দরকার। অবশ্যই সবসময় হেলমেট থাকে আমার। শিলিগুড়ির ভেনাস মোড় এবং হাসপাতাল মোড়, এখানে হেলমেটহীন বাইক চালকদের সচেতন করতে ময়দানে নামে পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানে আম্বেদকর সরণি এবং মুচিপাড়াতেও পুলিশের অভিযান। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই সতর্ক করা হয়। এই ব্যক্তিকে দেখুন, হেলমেট নেই, লাইসেন্সও নেই, বাইক নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। হেলমেট নেই? না, হেলমেট আমি নেই। লাইসেন্সও তো নেই, তো কিভাবে এলেন? আমার একটা এমার্জেন্সি হবে। হ্যাঁ, একটা এমার্জেন্সি জন্য এলাম স্যার। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানেও পথে নামে পুলিশ। যারা হেলমেট ছাড়া রাস্তায় নামেন তাদের সতর্ক করা হয়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানেও অনেকে হেলমেট ছাড়াই রাস্তায়। বাড়ির কাছে বাজার বলে পড়ি না, তাই এবার আপনারা বলেন যে পড়বো, যাও, এটা ভুল হয়েছে। কড়া রাজ্য সরকার, ময়দানে নেমে পড়েছে পুলিশ, চলছে ধরপাকড়। বার্তাটা স্পষ্ট, হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না। অনেকে তাই এখন হেলমেট কিনছেন। 1000 টাকা ফাইনের পরিবর্তে আমরা যদি হেলমেট ইউজ করি তাহলে আমাদের ফাইনটাও দিতে হচ্ছে না, এবং পুলিশি থেকে আমরা অনেকটা নিজেরাও সেফ থাকছি। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে রতনপুর, শামশেরগঞ্জের রতনপুরের সোনার দোকানে বড় সড়ো ডাকাতি। সিসি ক্যামেরার ছবিও মিলেছে আর বড় সড়ো ডাকাতি। 6 দুষ্কৃতী দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না লুট দুষ্কৃতীদের। সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের। এই হচ্ছে সোনার দোকান, বিরাট দোকান। সেই বিরাট দোকানে দিনে দুপুরে 6 জন দুষ্কৃতী ঢুকে সবাইকে ভয় দেখিয়ে কোলাপসেবল গেটে তালা দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না লুট করলো দুষ্কৃতীরা। ধরে নিতে গেল, তখন এদের এখানে সব মারধর করছে। আমার 2 পোকাকে ধরে মাথা নিতে গেলে ওই মোটামুটি আমাকে ধরে 4 জন, ভিতরে 7-8 জন লাগাচ্ছে, মারছে, ওদেরকে মেরেছে আগে সব। আমি পরে ঢুকলাম, আমাকে বসে দিলে ওদের পালে, ওই সব কটার কাস্টমারকে বসে দিলে, ওকে বসে দিলে গুলি করে দিব, উঠবি না। সবারই হাতে করছে। কাস্টমার লুপে এসে সেন্ট্রোল ভেতরে ঢুকেছে, ঢোকার পরে
তাদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এখানকার স্টাফদেরকে ভয় দেখিয়ে তাদের আমরা দেখলাম ভিতরে গিয়ে সমস্ত গহনাগাটি সবকিছু লুট করে নিয়ে তারা পালিয়েছে। দিন দুপুরে এভাবে একটা এত বড় জনবহুল এলাকাতে সোনা গহনা লুটপাট করে নিয়ে চলে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আমরা এখন অনিশ্চয়তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এলাকার মধ্যে। আর বাদুড়িয়ায় চলছিল তোলাবাজি টোলের নামে, সেই টোল বন্ধের নির্দেশ দিয়েছে, অবৈধ টোল বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর এতেই খুশি মানুষ, বাদুড়িয়ার মানুষ টোল বন্ধে খুশি, কারণ টোলের নামে চলছিল তোলাবাজি। বন্ধে খুশি চালকরা। প্রত্যেক গাড়ি থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত এরা তোলা তুলত। এটা পৌরসভা অনুমোদিত কোনো ব্যবস্থা ছিল না, এটা এদের আনন্দ আরাম আয়েশের জন্য এই টাকাগুলো এরা তুলত। টোল ট্যাক্সটা বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ মানুষ, গাড়ির ড্রাইভার সহ সবাই শান্তির নিঃশ্বাস ফেলছে। এককালীন টাকা নিয়ে 1 ইয়ারের জন্য টেন্ডারে টোল ট্যাক্সটা আমরা দিচ্ছি, সেই টাকাটা মিউনিসিপ্যালিটিতে ক্যাশ ঘরে জমা হচ্ছে, সেখান থেকে তারা রিসিভ নিচ্ছে। যারা টোল নিয়েছিল তাদেরকে যেতে বলুন, তারা রিসিভ দেখাবে, বা তারাও যদি না দেখাতে পারে অফিসে আসুন, অফিস দেখিয়ে দেবে যে গত বছর আমরা 4 লাখ টাকা নিয়েছি, তার রিসিভ অফিসে আছে এবং পৌরসভার ক্যাশে সে টাকা জমা আছে। গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছে যে এই মুহূর্তে টোল নেওয়া যাবে না, বন্ধ রাখতে হবে, যার জন্য আপাতত আমরা টোলটাকে বন্ধ রাখছি। টেন্ডার যদি করা হয় 1 লাখ টাকা, কিন্তু এটার টাকা জমা হয় ব্যাকগ্রাউন্ডে 2 লাখ টাকা। এরকম করে এরা দীর্ঘদিন ধরে তোলাবাজি শুরু করেছিল, এবং যে গাড়িগুলো যেত, একটা যদি 4 চাকা নিয়ে যায় সে 50 টাকা টোল দিতে হতো। 50 টাকা, 100 টাকা, 200 টাকা অব্দি টোল বেআইনিভাবে এরা তুলতো। বেআইনি টোল তারা বন্ধ করাতেই আমাদের এলাকায় মানুষ খুবই খুশি। বেআইনিভাবে টাকা পয়সা জুলুমবাজি করে নিত, সেই জায়গার থেকে মানুষ মুক্তি পেয়েছে। বিভিন্ন জায়গায় অবৈধ টোল বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও টোল ছেড়ে চলে গেছে অলরেডি। কোচবিহার শহরে বন্ধ টোল গেট, বুধবার রাত থেকে টোল বন্ধ জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশিকা জারি করার পর থেকেই পরের পর টোল বন্ধ। টোলগেটটা এখন বন্ধ দেখছে, এটার যে কোনো পারমিশন নেই বা সেটা তো জানা ছিল না। এখন যেহেতু বন্ধ, তার নিশ্চয়ই কোনো পারমিশন বা অন্য যেভাবে রয়েছে সেটা তো নেই, বুঝতেই পারছি। যার জন্যই বন্ধ হয়ে আছে, তাহলে তো খোলাই থাকতো। একটা নির্দেশিকা এসছে টোলগেটে নিয়ে, আমরা সেটা দেখেছি। পরবর্তীকালে আমাদের পৌরসভাকেও জানানো হয়েছে। টোটাল ব্যাপারটাই হচ্ছে আইনি পথেই চলছে। 5টা পৌরসভাকে দেওয়া হয়েছিল অথরাইজ টোলগেট, তার অথরাইজেশন লেটারও আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, প্রশাসন ভেরিফাই করতে চাইছেন, ঠিকই আছে, অসুবিধা নেই।